আসসালামু আলাইকুম। বিয়ন্ড বর্ডার স্পোর্টস নিয়মিত আয়োজন ডাগ আউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজের টি-20 সিরিজ নিয়ে আমাদের আজকের আয়োজন পাওয়ার্ড বাই কিশোর মাউস ম্যাজিক ইনস্ট্যান্ট নুডলস, সাপোর্টেড বাই স্পাইন অ্যান্ড স্পোর্টস ফিজিওথেরাপি ক্লিনিক। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন সৈয়দ আবিদ হোসেন সামি, ক্রিকেট অ্যানালিস্ট, এবং আরেকজন আজকে আমাদের নতুন অতিথি হিসেবে আমাদের সঙ্গে জয়েন করেছেন, তিনি হচ্ছেন শাহরিয়ার আহমেদ আনন্দ ভাই, উনিও পারফরমেন্স অ্যানালিস্ট। ধন্যবাদ আপনাদের দুজনকে। থ্যাংক ইউ সো মাচ। স্টুডিওতে আসার জন্য। সামি ভাইয়ের কাছে যেতে চাই। সামি ভাই, আবার আমরা একটা সিরিজ হার, এবং ওয়ানডেতে এটা কন্টিনিউয়াস, কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের ঘরের মাঠেও আমরা সিরিজ হেরেছি, পাকিস্তানেও দেখেছি। তো এই জিনিসগুলো আসলে আমরা কন্টিনিউয়াস কিন্তু টি-20 এবং ওয়ানডেতে হারছি, রিজনটা কি ভাই? ওয়ানডে ক্রিকেটে আমার কাছে মনে হচ্ছে ওয়ানডে ক্রিকেট হ্যাজ বিন দ্য মোস্ট প্রমিনেন্ট ফর্ম অফ বাংলাদেশ ক্রিকেট। মানে আপনি যদি ওয়ানডে ক্রিকেটটা চিন্তা করেন, এখানে ইন রিসেন্ট টাইমসের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিংটা কোলাপস করছে, যেটা আসলে ওয়ানডে ক্রিকেটে খুব সুপরিচিত কোনো দৃশ্য আমাদের জন্য ছিল না। আপনি এই সিরিজটা যদি আমরা বাদ দিয়ে একটু আগের সিরিজগুলোতে যাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ খেললো, খুব সম্ভবত 94 রানে তৃতীয় উইকেট পড়লো, 104 রানে চতুর্থ উইকেট পড়লো, 118 রানে পঞ্চম উইকেট পড়লো। তার আগে ইন্ডিয়ার সাথে 1 রানে 1 উইকেট, 2 রানে 2 উইকেট, 18 রানে 3 উইকেট, 35 রানে 4 উইকেট, 35 রানে 5 উইকেট। তার আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যদি আপনি চিন্তা করেন, 9 রানে 1 উইকেট, 9 রানে 2 উইকেট। তার আগে যদি একটু চিন্তা করেন, ঠিক সিমিলার কাইন্ড অফ সিনারিও, যে 10 রানের ব্যবধানে 2-3টা করে উইকেট পড়ে যাচ্ছে। আফগানিস্তানের সাথে 53 রানে 1 উইকেট, 54 রানে মনে হয় 2 উইকেট, 64 রানে মনে হয় 3 উইকেট, 74 রানে মনে হয় 4 উইকেট। এরকম মানে খুব কাছাকাছি 5-10 রানের ব্যবধানে। এটার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডারে যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাটিং করছেন, স্ট্রাইক রোটেশনের দুর্বলতার জায়গাটা। হয় তারা বড় শট খেলতে পারেন, না হয় তারা ডিফেন্ড করতে পারেন। সাকিব আল হাসান 2019 বিশ্বকাপে 606 রান করেছিলেন মাত্র 2টা ছক্কা মেরে। মাত্র 2টা ছক্কা মেরেছিলেন 606 রানের মধ্যে, 60টা 4 মেরেছিলেন। তার মানে আপনি যদি চিন্তা করেন যে 240 রান 4-এ আর 12 রান হচ্ছে ছক্কায়, 252 রান ছাড়া আর বাদ বাকি 350-এর উপর রান তিনি করেছিলেন স্ট্রাইক রোটেশনের মাধ্যমে। আপনি যদি একটু দেখেন যে 2012 থেকে 2019 সাল পর্যন্ত সাকিব আল হাসানের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ ছিল 55%, মুশফিকুর রহিমের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ ছিল 45%। 2015 থেকে 19-এ সাকিব আল হাসানের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ 54%, মুশফিকুর রহিমেরও 54%। আপনি এখন জিজ্ঞেস করতে পারেন যে এটার ক্রাইটেরিয়াটা তাহলে এখনকার প্রেক্ষাপটে আমি কিভাবে বুঝবো? গত 1 বছরে মেহেদী হাসান মিরাজের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ 39%, গত 1 বছরে জাকের আলী অনেকের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ 37%, 55% আর 37%। আপনি পার্থক্যটা কিন্তু বুঝে যাচ্ছেন। তাওহিদ হৃদয়ের একটু বেটার, সেটা 42%। তারপরও সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য আপ টু দ্য মার্ক না, বা ওয়ানডে ক্রিকেটের জন্য আপ টু দ্য মার্ক না। তার মানে আপনি দেখেন সাকিব আল হাসানের, আমরা যখন সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুকে কোনো ভিডিও দেখি বা ভিডিও বানাই, আমরা তার 4 ছক্কাগুলোকে খুব গ্লোরিফাই করি, কিন্তু এই জায়গাটা খুবই আন্ডাররেটেড সাকিব আল হাসানের, সেটা হচ্ছে স্ট্রাইক রোটেশন। আপনি দেখবেন কোনো একটা উইকেট আগে কিন্তু এরকম কোলাপস হতো না, বাংলাদেশের ব্যাটিং কিন্তু এরকম নিয়মিত কোলাপস হতো না। এবং সেই জায়গাটা হয় কি, একটা উইকেট যখন পড়ে গেছে, অপোনেন্ট আপনাকে পেয়ে বসছে কখন, হয় আপনি বক ডাউন হয়ে ডিফেন্স করছেন, অপোনেন্ট আপনাকে প্রেসার ক্রিয়েট করছে, আদারওয়াইজ একটু পরে প্রেসারটা নিয়ে আপনি বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন। সো ফ্যাক্টর জায়গাটা ওইখানে যে স্ট্রাইক রোটেশনটা এখনকার প্লেয়ারদের আসলে ওই স্কিল সেটআপের জায়গাটা, বা এই টিমে যারা খেলছেন তাদের স্কিল সেটআপের জায়গাটা প্রবলেম। এবং আমার কাছে মনে হয় বোলিং এ আমি খুব বেশি এটা কম বেশি এরকম হয়, বোলিং আমি খুব বেশি প্রবলেমের জায়গা দেখে নেই। উল্টা মনে হয়েছে কন্ডিশন ওয়াইজ বাংলাদেশ স্মার্ট বোলিংই করেছে। এই টাইপের কন্ডিশনে হয় কি, ব্যাট ডেলিভারিজ আর উইকেট টেকিং ডেলিভারিজ। আপনি দেখবেন কালকে শামীম পাটোয়ারি শর্ট অফ লেন্থের বলে উইকেট পেয়েছেন ডেথ ওভার্সে, ওয়ালের লাগে শর্ট অফ লেন্থের বল ব্যাক ফুটে গিয়ে হিট দ্য স্টাম্প হয়েছেন। সো বোলিং প্ল্যান ওয়াইজ আমার কাছে খুব বেশি মনে হয় না, এটা কম বেশি হতে পারে, কিন্তু ব্যাটিং এটা একটা কন্টিনিউয়াস কনসিস্টেন্ট প্রবলেম, যেখানে আসলে স্ট্রাইক রোটেশনটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনি যদি সাকিব আল হাসান বা মুশফিকুর রহিমের এক্সাম্পল যখন দিলাম, এটাই আসলে আপনার ডিফারেন্সটা বোঝা যাচ্ছে যে আসলে ব্যাটিং এর প্রবলেমটা কোথায় হচ্ছে। মিড ওভার গুলোতে এটার কারণেই আসলে বাংলাদেশ একদম। আমরা আগামীকাল সন্ধ্যা 7টায় পালেকেলেতে বাংলাদেশের ফার্স্ট টি-20। আনন্দ ভাই, কি চিন্তা ভাবনা? দেখুন, পাল্লেকেলেতে এর আগে খেলা হয়েছে রিসেন্টলি, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার টি-20 সিরিজটা হয়েছিল। ওকে, 2024-এ গত বছরই টি-20 সিরিজটা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে হলো কি, যে তার আগেও যদি ওই স্টেডিয়ামের অন্য ম্যাচগুলো অ্যানালাইসিস করে দেখা যায়, সেটা হলো কি যে লাস্ট 10টা ম্যাচের ভেতরে 5টা ম্যাচ আগে ব্যাটিং করা টিম জিতেছে, পরে 5টা ম্যাচ আবার পরে ব্যাটিং করা টিম জিতেছে। তো দেখা যাচ্ছে কি যে ওইখানে ওভারঅল অ্যানালাইসিস করলে আপনি পাবেন হলো কি যে
স্পিন বলাররা খুব অ্যাডভান্টেজেস ওইখানে রয়েছে। আপনি সর্বশেষ শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ান সিরিজে সেখানে হলো কি যে ডোমিনেট করে গেল হলো কি যে সম্পূর্ণরূপে হলো গিয়ে শ্রীলঙ্কান স্পিনাররা এবং ইন্ডিয়ান স্পিনাররা। ওইখানে হলো গিয়ে রাবি বিষ্ণয় খুব ভালো বোলিং করেছিল, আকসার পাটেল খুব ভালো বোলিং করেছিল। একই রকম ভাবে শ্রীলঙ্কান যত স্পিনার ছিল সবাই উইকেট টেকিং বোলার ছিল এবং শ্রীলঙ্কা ওখানে ইন্ডিয়াকে বেশ বেগ দিয়েছিল জেতার জন্য। আবার ওইখানে আরেকটা জিনিস লক্ষণীয়, স্টেডিয়ামটার সাইজ। ওকে, স্টেডিয়ামটা সাইডে 75 মিটার করে প্রশস্ত আর লম্বাতে আপনি 80 মিটার করে। তো দেখা যাচ্ছে হলো কি যে ব্যাটার যারা থাকে ওরা ওই ক্যালকুলেশন অনুযায়ী সাইড স্ট্রোক খেলার দিকে বেশি একটু ঝুঁকে থাকে এবং বলাররাও দেখা যাচ্ছে কি যে সাইড স্ট্রোক যদি না খেলতে পারে আপফ্রন্ট বোলিং করার চেষ্টা করছে। তো এই ক্যালকুলেশনগুলো অনুযায়ী আমার মনে হয় আগামীকালকে দুইটা টিমই চিন্তা করবে কি যে বোলিং এবং ব্যাটিং কিভাবে তারা করবে। বাংলাদেশের থার্ড ওয়ানডেতে আপনারা হয়তো দেখেছেন যে 4-এর সংখ্যা শ্রীলঙ্কার লাইন আপে কিন্তু অনেক বেশি ছিল, আধিক্য 4-এ, ওরা কিন্তু একটা 6ও কিন্তু মানে মারেনি, কিন্তু বাংলাদেশ কিন্তু ওই জায়গাটাতে 4টা 6 হয়েছে কিন্তু 4-এর সংখ্যাটা কম। এই ডিফারেন্সটা আসলে কি মানে টি-20তে কিন্তু অনেক বেশি ডিফার করতে পারে? হিউজ ডিফারেন্স। এবং ওই যেটা বলছিলাম যে মানে ছক্কা মারা বা রান করা, আপনি যখন দেখলেন যে আপনার শ্রীলঙ্কার চাইতে বাংলাদেশের বাউন্ডারি স্কোরিং রেশিওটা কম, ছক্কার জায়গাটাতে শুধুমাত্র ছক্কা দিয়ে বাউন্ডারির কোটাটা পূর্ণ করেছে, দ্যাট মিনস আপনি জোরাজুরি করেছেন, মানে আপনার শট খেলতে আপনি কষ্ট করে শট খেলছেন, আপনি কমফোর্টেবল না। সো ওই যে জায়গাটা, টি-20 ক্রিকেট কিন্তু আবার একটা ডিফারেন্ট স্কিলের খেলা, যদিও সেখানে অ্যাঙ্কারিং বা সেই জায়গাগুলো অবশ্যই আছে একটা দলের জন্য, কিন্তু ওভারঅল স্কিলটা আসলে খুব ইম্পর্টেন্ট এবং আপনি কিভাবে সাজাচ্ছেন। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সবসময় টি-20 ক্রিকেট চিন্তা করলে মিড ওভার্সের ব্যাটিং এর যে একটা অ্যাঙ্কারিং প্রয়োজন, সেই মিড ওভার্সের ব্যাটিং এর অ্যাঙ্কারিংটা আসলে কখনোই হয়নি, সেটা কখনোই ওইভাবে আসলে ছিল না বাংলাদেশ টিমটাতে। আর ইন রিসেন্ট টাইমস সেই ক্রাইসিসটা আরো অনেক বেশি, যে কারণে আপনি বিপিএল এ জাকের আলী অনেক পরীক্ষিত কিন্তু 16 থেকে 20 নম্বর ওভারের ব্যাটিং এর জন্য, বা আমরা যদি জাকের আলী অনেককে কনসিডার করি সেটা 16 থেকে 20 নম্বর ওভারের ব্যাটিং এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিনি করেছেন দেখেই তারপর ন্যাশনাল টিমের সুযোগটা মিলেছে। কিন্তু ন্যাশনাল টিমে জাকের আলী অনেককে ব্যাটিং করতে নামতে হয় 6 নম্বর বা 7 নম্বর বা 8 নম্বর ওভারের সময়, কারণ অলরেডি 5টা উইকেট পড়ে গেছে উইদিন 6-7 ওভার্স। এখন ইউ ক্যান নট এক্সপেক্ট জাকের আলী অনেক বিপিএল টাইপের পারফরমেন্স দিবে। বিপিএল এ যে বিষয়টা ঘটে, একটা সেট ফাউন্ডেশন ওপর থেকে মোহাম্মদ রিজওয়ান কিংবা লিটন কুমার দাসরা তৈরি করে দিয়েছিলেন, যে সিজনটা জাকের ভালো খেলে তিনি চান্স পেয়েছেন। আমি আপনাকে একটু ক্রাইটেরিয়াটা বলি, ওপর থেকে লিটন কুমার দাস, মোহাম্মদ রিজওয়ানরা অথবা ফাফ ডুপ্লেসি মনে হয় সেই বছরটাতে ছিলেন, তারা একটা টোন সেট করে দিয়েছেন। মিডল অর্ডারের ওই জায়গাটাতে খুব সম্ভবত খুশদিল ওই বছরটাতে খেলছিলেন, তারা ওইখানে একটা সেট টোন করতেন। আফটার দ্যাট 16 থেকে 20 নম্বর ওভারের যে সময়টা, ওই সময়টাতে জাকের আলী অনেক ফ্রি হ্যান্ডে খেলতেন। সো তিনি কিন্তু ইউজ টু ওই পার্টিকুলার স্টিন্ট অফ টাইমের জন্য, বা ওই পার্টিকুলার স্টিন্ট অফ টাইমের জন্য তিনি হচ্ছেন প্রমিনেন্ট, বা তিনি তার পরীক্ষিত যেটাকে আমরা বলি রোল প্লেটা করতে পেরেছেন, অ্যাকচুয়াল রোল প্লে করার সিচুয়েশনটা উনি পাচ্ছিল। এক্স্যাক্টলি। তো এখন আপনি ধরেন তাকে যখন ব্লেম দিবেন, কারণ তাকে আপনি 8 নম্বর ওভারে ব্যাটিং করতে নামাচ্ছেন, সো এইটা কিন্তু তার ব্লেমের জায়গায় যায় না। আমি একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম দীনেশ কার্তিককে নিয়ে, আইপিএল চলাকালীন সময় গত বছরের আগের বছর দীনেশ কার্তিক 10 নম্বর ওভারের আগে যখন ব্যাটিং করতে নামছেন তার অ্যাভারেজ হচ্ছে 12, আবার যখন তিনি 15 থেকে 20 নম্বর ওভারে ব্যাটিং করছেন তার অ্যাভারেজ গিয়ে দাঁড়াচ্ছে 120 বা এরকম কিছু একটা, আউটও হচ্ছে না, রান করছেন। সো আলটিমেটলি ফ্যাক্টটা ওই জায়গাটাতে কোন প্লেয়ারকে কোন রোল। এখন ওনাকে তো ফিনিশার যদি বলি আমরা টি-20 ক্রিকেটে, মানে আপনাকে তো ওই ফিনিশ করার জন্য এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। ওই ফিনিশিং এনভায়রনমেন্টটা তো ন্যাশনাল টিমে নেই, ন্যাশনাল টিমে তাকে ব্যাটিং করতে হচ্ছে ওই 6, 7, 8 নম্বর ওভারে নেমেই। সো এইখানে আমার কাছে সবসময় মনে হয়েছে এই যে 7 থেকে 14 বা 5 থেকে 14 এই সময়ের একটা অ্যাঙ্কারিং রোল খুব ইম্পর্টেন্ট। সেই অ্যাঙ্কারিং রোলের ব্যাটসম্যানটা আমরা আসলে খুব একটা খুঁজে পাই না। ইভেন বিপিএল এর মঞ্চেও যদি দেখেন, ওই টাইমটাতে আসলে বিদেশি ব্যাটসম্যানরাই ডমিনেট করেন। ওই টাইমটাতে কোন একজন প্রমিনেন্ট বিদেশি ব্যাটার যিনি এখানে রানটাকে টেনে নিয়ে যান। যদি দেশি ব্যাটসম্যানদের মধ্যে বলেন, আমি গত বিপিএল এ আসলে ইয়াসির রাব্বিকে রাজশাহীর হয়ে ওই পার্টিকুলার স্টিমটাতে কিছুটা পারফর্ম করতে দেখেছি। মাহিদুল অঙ্কনও কিন্তু ডেথ ওভার্সে গিয়ে ব্যাটিং করেছেন, এমন না যে মাহিদুল অঙ্কন আগে সুযোগ পেয়েছেন।
নুরুল হাসান সোহানকে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি। তারপরও আপনি যদি রংপুর রাইডার্সে চিন্তা করেন, ওই পার্টিকুলার টাইমটা কিন্তু চাচা ইফতেখার খেলতেন, চাচা ইফতেখার খেলতেন, খুশ দিলশাকে নিয়ে খেলতেন। 15 থেকে 20 মধ্যেই সোহানও খেলছে, সোহানও কিন্তু 15 থেকে 20 মধ্যে খেলে, কিন্তু যে 7 থেকে 14 বা 6 থেকে 14 এই সময়টাতে আমরা বিপিএল এ কিন্তু মিডল ওভারে আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে অ্যাপার্ট ফ্রম ইয়াসির রাব্বি প্রত্যেকটা টিমে কিন্তু বিদেশি প্লেয়াররা আসলে ওই টাইমটাতে, ইভেন আপনি খুলনা যদি চিন্তা করেন উইলিয়াম বসিস্তো কিংবা ওই যারা প্লেয়াররা ছিলেন, এখন আমি এই মুহূর্তে হয়তো বা লাইভে নামও মেনশন করতে পারছি না, বাট যেহেতু কমেন্ট্রি করেছি আমি দেখেছি অলমোস্ট প্রত্যেকটা টিমেই ধরেন বিদেশিরা ওই টাইমটায় ডমিনেট করার চেষ্টা করতেন। সো ফ্যাক্টর জায়গাটা ওইখানে। ইভেন আপনি যদি বরিশালের চিন্তা করেন, ডেভিড মিলার না, সেই জায়গাটা দাউদ মালান হি ইউজ টু ডু দ্যাট রোল, বা ওই পরবর্তী সময় মোহাম্মদ নবী থাকতেন। সো এটাই আসলে প্রবলেমের জায়গাটা, যে মিড ওভার্সে বাংলাদেশের টি-20 ক্রিকেটে অ্যাঙ্কারিং রোলটা প্লে করার মতো ব্যাটসম্যান আসলে নাই। আমি যদি একটু অ্যাড করতে চাই ভাইয়ার সাথে, সেটা হলো কি যে আপনি খেয়াল করে দেখবেন লাস্ট 20 ওয়ার্ল্ড কাপের আগেরটায় পাকিস্তানে আসিফ ছিল, সে ব্যাটিং এ নামতো হলো কি যে 7 অথবা 8 ডাউনে, ও ডোমেস্টিক লিগে ব্যাটিং এ গড় ছিল হলো কি যে 18 or 20, স্ট্রাইক রেট ছিল তার হলো কি যে 170 160 এরকম। ওই রোলের জন্য, ওর রোলের জন্যই তাকে ওই জায়গাটায় নেওয়া হয়েছে। তো এখন হলো কি যে যেহেতু আমাদের এক্সপেকটেশন হলো জাকের আলী অনেক, উনি যেহেতু ওই জায়গাটাতে খেলবে, কিন্তু ওনার ব্যাটিং এ অনেক আগেই নেমে যাওয়া যাচ্ছে, তখন অ্যাঙ্করিং স্বাভাবিকভাবে যে পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টে সে অনুযায়ী এক্সিকিউশনটা প্রপারলি হচ্ছে না। আমরা সামির কাছে আবার আসতে চাই। সামি ভাই, আপনি তো স্কোয়াড দেখেছেন, 16 জনের স্কোয়াডে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এদের অনেকেই কিন্তু মানে অনেকদিন ধরে টি-20 খেলছে না। আবার যারা টি-20 খেলছেন তাদের মধ্যে যদি আমি বলি ওপেনিং পেয়ারটা অনেক ভালো খেলছে, তামিম এবং ইমনটা। এছাড়া মিডল আপনি যেটার কথাই বলছিলেন যে ওই জায়গাটা থেকে তো আসলে ভালো কোনো পারফরম্যান্স নাই। তো এই জায়গাটাকে কিভাবে দেখছেন যে আসলে আমাদের টি-20 এই যে স্কোয়াডটা নিয়ে কতটা হোপ আপনি? দেখেন, ব্যাটিং এ যে বিষয়টা ঘটে, আমি এটা আপনাকে অ্যাসিওর করতে পারি যে 2 জন ওপেনারের মধ্যে একজন ওপেনার একটা এক্সপ্লোসিভ কিছু একটা করবেন, বাট সেটা ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম। মানে ওয়ান্স ইউ হ্যাভ গট আ মোমেন্টাম, ইউ নিড টু ক্যাপিটালাইজ অন দ্য মোমেন্টাম। সেই ক্যাপিটালাইজেশনটা আসলে কে করবেন ওই মোমেন্টামে, এটার কারণে কিন্তু মিড ওভার্সে আপনার অ্যাঙ্কারিংটা খুব গুরুত্বপূর্ণ। এখন সেই অ্যাঙ্কারিংটা কে করবেন? ইজ ইট গোয়িং টু বি লিটন কুমার দাস? লিটন কুমার দাসের ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা আসলে দেখি, কোয়াইট আনস্টেবল, কোয়াইট এটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট ওই জায়গাটা। তো আফটার দ্যাট আসলে আপনার ভরসার জায়গা কারা কারা আছে দেখেন, লাইন আপে কিন্তু জাকের শামীম 2 জনই আছেন। এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যে 2 জনই অলমোস্ট ফিনিশিং রোলের প্লেয়ার, বাট ইন বিটুইন ইউ নিড সামওয়ান দ্যাট ক্যান হ্যান্ডওভার করার জন্য, এক্স্যাক্টলি ওই টাইমটাকে জাস্ট কন্টিনিউ করার জন্য। আমি একটু আগে স্কোর কার্ড গুলো দেখছিলাম, ওই যেটা বলছিলাম যে খুলনা টিমে অ্যালেক্স রস ছিলেন, উইলিয়াম বশিষ্ঠ ছিলেন, যারা ওইখানে ওই কাজটা করতেন। রংপুর রাইডার্স এর টিমটাতে যদি আপনি চিন্তা করেন, সেখানে চাচা ইফতেখার মোটামুটি সব ম্যাচেই কিন্তু সেই কাজটা করেছেন, অ্যালং উইথ খুশ দিলশা। তারাই ওই টাইমটা মিড ওভার ফেজটাতে, আফটার দ্যাট নুরুল হাসান সোহান আসতেন শেষের দিকের এক্সপ্লোরিং এর জন্য। তো ওই জায়গাটা একটা বড় ভ্যাকুয়াম যে এখানে একজন ব্যাটসম্যান, এবং দুঃখের বিষয় হচ্ছে আমরা কাউকে আসলে ওইভাবে এস্টাবলিশ করতে পারিনি ওই পার্টিকুলার রোলটার জন্য। আফিফকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আফিফ সেটাকে পারেন নাই। ইয়াসির রাব্বিকে একটা সময় কিছু ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু ওই জায়গাটায় আমরা আসলে চেষ্টা করতে পারিনি। শেখ মেহেদী হাসানকে এর আগে অল অফ আ সাডেন দেখা গেল যে আরব আমিরাতের সাথে ওইখানে ওই 4 নাম্বার পজিশনটা, ওই স্টেবল পজিশনটাতে ওইখানে তাকে চেষ্টা করা হয়েছিল, বাট ওই জায়গায়ও তিনি আসলে পারেননি। বা তিনি এখন ডোমেস্টিকে তো তিনি ওই নেচারে আসলে কখনো খেলেন না, হঠাৎ করে আপনি কাউকে ব্যাটসম্যান বানিয়ে দিতে পারবেন না। সো এইটা একটা সেট প্ল্যানের বিষয় যে আপনি কোন ফরম্যাটের ক্রিকেট কিভাবে খেলতে চান এবং সেই জায়গায় পার্টিকুলার পজিশন বেসড আপনি সেই প্লেয়ারদেরকে কিভাবে ইনকর্পোরেট করছেন। দেখেন, ওয়ার্ল্ড 11 আর অস্ট্রেলিয়া 11 এর মধ্যে 2005 সালে একটা সুপার সিরিজ হয়েছিল এবং ওয়ার্ল্ড 11 খুব বাজেভাবে হেরেছিল। বাজেভাবে হারার পেছনে অন্যতম বড় কারণ ছিল আপনার একই টিমে যদি ব্রায়ান লারা, ওই টিমে যদি জ্যাক ক্যালিস, ওই টিমে যদি রাহুল দ্রাবিড় থাকে, আবার ওই টিমে যদি কুমার সাঙ্গাকারা থাকে, এখন আপনি একই পজিশনের 4 জন প্লেয়ারকে নিয়ে আপনি ক্যানিবালাইজ হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে এখন কার রোল কোনটা? সাঙ্গাকারার যে রোল, দ্রাবিড়েরও সেই রোল, ব্রায়ান লারারও সেই রোল। এখন আপনি দ্রাবিড়কে যখন 6 বা 7 ব্যাটিং করাচ্ছেন, আপনি ওখান থেকে বেস্ট আউটপুটটা পাবেন না। সো ফ্যাক্টর জায়গাটা ওইখানে। আর বোলিং এর কথা যদি আমি বলি বাংলাদেশ টিমে, আমি একবার এই জিনিসটাকে শেষ করে দিই।
লাস্ট 2টা সিরিজে বাংলাদেশের বোলিং খুব খারাপ গেছে, খুব টাফ টাইম গেছে। এর অন্যতম বড় কারণ ছিল এক্সেসিভ ডিউ ফ্যাক্টর। আরব আমিরাতে বা শারজাতে ডিউ ফ্যাক্টরটা অনেক বেশি মাত্রায় প্রবলেম করেছে, এবং ডিউ ফ্যাক্টরে বাংলাদেশের বোলারদের অদক্ষতার জায়গাটা আসলে খুবই সুস্পষ্টভাবে প্রমাণিত। আই ওয়াজ হ্যাভিং এ কনভারসেশন উইথ তাসকিন আহমেদ অ্যান্ড মুস্তাফিজুর রহমান, এবং আই আস্কড বোথ অফ দেম যে is it really matter when you are bowling under light and you are bowling under daylight? তো তাসকিন যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আমি যখন বোলিং করি দিনের বেলা তখন আমি সিমে বল ধরি, আমি এভাবে সিমে বল ধরি। আবার আমি যে সময়টাতে রাতের বেলা ডিউ ফ্যাক্টর কাজ করে তখন আমি ক্রস সিমে বল ধরি, কারণ ডিউ ফ্যাক্টরে সিমে বল ধরে বল হাত থেকে পিছলে যাবে, যেটা আমরা নাহিদ রানার ক্ষেত্রে দেখেছিলাম আরব আমিরাত সিরিজের সময় হাত থেকে পিছলে যাচ্ছে, শেখ মেহেদী হাসানের বল হাত থেকে পিছলে যাচ্ছিল। তাসকিন যেটা বলছিলেন যে আমি ক্রস সিমে বল ধরি, মোস্তাফিজ পাশ থেকে বলছিলেন আমি তো সিমেই ধরি না। So these are the things these guys got experience playing IPL or মানে অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই হ্যাবিচুয়েশনের ফলে। মোস্তাফিজ বলছিলেন যে ইন্ডিয়াতে যেটা হয়, আমরা যখন দিনের বেলা প্র্যাকটিস করি IPL এ, আমরা কিন্তু বালতিতে বল ভিজিয়ে তারপর প্র্যাকটিস করি। কোনো দিন হয় না যে রাতের বেলার স্কেজুল পায় না, এবার রাতের বেলার প্র্যাকটিস স্কেজুলটা দিনের বেলা করা হয়েছে, তখন তারা বল ভিজিয়ে তারপর তারা প্র্যাকটিস করে। সো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় আই ওপেনার, যে মোস্তাফিজ জানেন, তাসকিন জানেন, অন্যান্য বোলাররা সেটা জানেন কিনা বা তাদেরকে সেই জায়গায় হ্যাবিচুয়েশন গুলো করানো হয় কিনা। সো শ্রীলঙ্কাতে যেহেতু ডিউ ফ্যাক্টরটা ওইরকম ভাবে নাই, যেটা আমি অনেকের কাছ থেকে শুনতে পেয়েছি, সো ওই প্রবলেমটা হয়তো বা বাংলাদেশ ফেস করবে না। কিন্তু T20 ক্রিকেট, সেখানে উইকেটও আসলে খুব বেশি ডেটোরেট করে না। বাট যেটা হয় যে এই সিজনে শ্রীলঙ্কাতে জুলাই আগস্ট এই সময়টাতে সেকেন্ড ইনিংসে হয়তো বা উইকেট একটু ব্যাটসম্যানদেরকে টাফ টাইম দিবে, যদি স্পিনাররা থাকেন হালকা একটু টাফ টাইম দিবে। ডিউ ফ্যাক্টরটা থাকলে হয়তো ব্যাটসম্যানদের জন্য অ্যাডভান্টেজের জায়গাটা বেশি থাকতো, কিন্তু যেহেতু নাই, উইকেট যেহেতু 20 ওভার পরে ধরেন 22, 24, 25 ওভার পুরনো হয়ে যাবে, ওই সময়টাতে খানিকটা টাফ টাইম তো ব্যাটসম্যানরা আসলে পাবেন। এবং শ্রীলঙ্কার যে স্পিন লাইন আপ আছে একটু তো ডিফিকাল্ট বাংলাদেশের ব্যাটারদের জন্য, কারণ কিন্তু ইনজুরির কারণে ওখান থেকে বের হয়ে গেছে। হিউজ অ্যাডভান্টেজ বাংলাদেশের জন্য, অনেক অ্যাডভান্টেজ। স্যার ভাই, আমরা মোটামুটি শেষের দিকে, এখন জাস্ট একটা জিনিস জানতে চাওয়া যে কালকে টসে জিতে যে দলই টসে জিতছে আসলে ব্যাটিং ওর বোলিং কোনটা? এটা না, আমি এখান থেকে আপনাকে আসলে বলতে পারবো না। এটা বলার জন্য আসলে মাঠে গিয়ে উইকেটটা দেখতে হবে। আমাদের এখানে হয় কি, আমরা সবসময় একটা প্রেডিকশনে যাই, একটা ইয়েতে যাই, স্ট্যাটিস্টিক্স দেখে একটা প্রেডিকশনে যাই বা ইয়েতে যাই, এবং টেলিভিশন চ্যানেলগুলো বা যেখানেও কি একটা কমন কোয়েশ্চেন থাকে, টসে জিতলে কি নেওয়া উচিত। কিন্তু আমার কাছে জিনিসটাকে আসলে মনে হয় কি যে এটা আসলে কোনো যৌক্তিকতাই থাকে না, কারণ অন দ্যাট গিভেন ডে উইকেটটা আসলে কেমন, এটা পিচ রিপোর্টের আগ পর্যন্ত আমি আসলে বুঝতে পারবো না, আমি আসলে বলতে পারবো না। সো পিচ রিপোর্টটা এই কারণেই করা হয় যে আলটিমেটলি উইকেটটা কেমন। বাট কনসিডারিং দ্য নেচার, বাংলাদেশের স্ট্রেংথ অনুযায়ী আপনি যদি আমাকে বলতে বলেন, বাংলাদেশের যে স্ট্রেংথ সবকিছু মিলিয়ে T20 ক্রিকেটের যে স্ট্রেংথটা থাকে, আমার মনে হয় বাংলাদেশের আগে ব্যাটিংই করা উচিত। কারণ আন্ডারলাইট চেজিংটা বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট হয় সবসময়, সেটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার তো থাকে। টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে যখন সেকেন্ড ইনিংসে শ্রীলঙ্কাতে এই জুলাই আগস্ট মাসে যখন উইকেটটা একটু ডেটোরেট করা শুরু করে, ওইটা আবার বাংলাদেশের ব্যাটসম্যানদের স্কিল সেট অনুযায়ী ডিফিকাল্ট হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে মানে ফর টিমস লাইক বাংলাদেশ, তাদের স্ট্রেংথ অনুযায়ী এই কন্ডিশনে আসলে ব্যাটিংটা নেওয়া উচিত। রেস্ট অফ দ্য থিংস ডিপেন্ডস অন আফটার ওয়াচিং দ্য উইকেট, আফটার সিইং দ্য উইকেট। ভাই, আমরা আগামীকালকের একাদশ নিয়ে একটু কথা বলতে চাই। আনন্দ ভাই আগে প্রথম বলুক, হি ইজ অ্যান অ্যানালিস্ট। আগামীকালকের মোটামুটি দুটো টিমই যদি আপনি দেখেন, সেটা হলো কি শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। আগে যদি শ্রীলঙ্কার কথা বলেন, ওরা অবশ্যই 3টা স্পিনার তো খেলানোর জন্য নিশ্চিত করেছিল, কিন্তু হাসারাঙ্গা ড্রপ হয়ে যাচ্ছে। ওয়াল্লাইগে খেলবে এবং থিকসানা অবশ্যই তাদের স্কোয়াডে থাকবে। সাথে ওরা কামিন্দো মেন্দিসকেও তারা স্পিনে কাজে লাগানোর চেষ্টা করবে, ডেফিনেটলি তারা কাজে লাগানোর চেষ্টা করবে। এবং আপনি দেখবেন কি যে অনেকদিন ছিল না কুশাল পেরেরা কালকে নিয়মিত মুখ, হ্যাঁ, কুশাল পেরেরাকে তারা অনেকদিন প্রপারলি ইউজ করেনি, কিন্তু রিসেন্টলি আপনি দেখবেন পিএসএল ফাইনালে হি প্লেড রিয়েলি ভেরি ওয়েল। এবং দেখা যাচ্ছে কি যে এখন যেহেতু শ্রীলঙ্কান টিমও একটা চেঞ্জের মাধ্যমে যাচ্ছে, সানা জয়সূরিয়া আসার পর ওদের মাঝে মোটামুটি এই স্কোয়াড যারা রয়েছে তারা কিন্তু গত 1-2 বছর যাবত
রয়েছিল, কিন্তু ওভাবে পারফর্ম করছিল না। কিন্তু জয়সূর্য আসার পর তাদের সাইকোলজিক্যাল জিনিসগুলো এবং ডিসিপ্লিন ওভাবে কাজ করার কারণে দে আর অ্যাকচুয়ালি নাও পারফর্মিং। তো কুশাল পেরেরা তার মাঝে একজন যে ডেফিনেটলি একটা কি ফ্যাক্টর হবে। এবং আপনি যদি বাংলাদেশের কথা বলেন, আমাদের সামি ভাই অলরেডি বলে দিয়েছে কি যে আমাদের অ্যাকচুয়ালি ওনার কথা থেকে বোঝা যাবে কি যে স্কোয়াডটা কিরকম পাওয়া যেতে পারে। কিন্তু ওই যে এটা ফাইনাল করা যাবে শুধুমাত্র টস এবং উইকেটের কন্ডিশন দেখে, সেই অনুযায়ী টিম ফাইনাল হবে। আমাদের একটা জিনিস আমি সামি ভাইকেও অ্যাড করতে বলবো যে মোহাম্মদ সাইফুদ্দিন অনেকদিন পর অ্যাড হয়েছে। তো এখানে দেখা যাবে কি যে টিম ম্যানেজমেন্ট মোহাম্মদ সাইফুদ্দিনকে বোলিং অলরাউন্ডার হিসেবে খেলাতে যাবে, নাকি তানজিম হাসান সাকিবকে বোলিং অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলাতে চাবে। মানে অলরাউন্ড পারফরম্যান্স আমরা দেখতেছি, টি20তেও কিন্তু লাস্ট 5 ম্যাচেও কিন্তু ভালো বল এবং ব্যাট দুইটাতেই করছে। সামি ভাইয়ের কাছে যদি 11 সম্পর্কে জানতে চাও। আমি খুব ইন্টারেস্টেড টু সি শ্রীলঙ্কার একটা লাইন আপ নিয়ে। আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে নুয়ান তুষারাকে দে উইল ব্রিং। কারণটা হচ্ছে নুয়ান তুষারা স্লিংইং অ্যাকশনের বোলার, তার সাথে যদি পাথিরানা, দুইজন বোলারকে দিয়ে একটা টাফ টাইম হয়তো বা আমি যদি শ্রীলঙ্কার মানে লাইন আপে থাকতাম এগেইনস্ট বাংলাদেশ, যারা আসলে একটু আনঅর্থোডক্স বোলিং এর এগেইনস্টে সবসময় দুর্বল থাকে, সো মানে ইট উইল বি ইন্টারেস্টিং। সেই জায়গাটা আপনি যদি চিন্তা করেন যে পাথিরানা এবং নুয়ান তুষারা যদি একসঙ্গে খেলে লাইন আপে, পাথিরানার যদিও আইপিএলটা খুব একটা ভালো যায়নি, তুষারা বাংলাদেশের এগেইনস্টে একবার ধসিয়ে দিয়েছিল বাংলাদেশকে। সো আই উড লাভ টু সি যে পাথিরানা, তুষারা, মাহেশ থিকসারা অ্যালং উইথ বিনুরা ফার্নান্দো একসঙ্গে যদি খেলে, সেটা বাংলাদেশের জন্য কতটুকু টাফ টাইম হয়। আপনার সব ধরনের কম্বিনেশনটা থাকে। এহসান মালিঙ্গাকে আমি হয়তো বা পিক করতে চাইবো না, চামিকা কারুনারত্নেকে হয়তো বা শ্রীলঙ্কা পিক করবে। আমি যেরকমটা বললাম এরকম ভাবে এরকম ভাবে জিনিসটা হবে না। দাসুন শানাকা ইজ দেয়ার, আরো একজন প্লেয়ার যিনি আসলে খুব টাফ টাইম দিবেন, দিনেশ চান্ডিমাল ইজ দেয়ার। সো শ্রীলঙ্কা ইজ a very strong T20 squad, very balanced squad. T20 এর জন্য খুবই ব্যালেন্স। বোলিংটা আমি বলবো যে এখানে টাফ টাইম দেওয়ার জন্য মেবি শ্রীলঙ্কা এরকম একটা সেটআপে যেতে পারে যেখানে তুষারা এবং পাথিরানা, কারণ বাংলাদেশ সবসময় এরকম আনঅর্থোডক্স বোলিং এর এগেইনস্টে সবসময় একটা দুর্বলতা থাকে। এবারে আমি একটু আসি যে টি20 লাইন আপটা যখন আপনি করছেন, ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কাকে কখন ইউজ করছেন। তানজিম হাসান সাকিবকে লাস্ট 5টা টি20 ম্যাচে নতুন বলে বোলিং করানো হয়নি। অল অফ আ সাডেন কেন হয়নি সেটা আমি জানি না। তানজিম হাসান সাকিবের বেস্ট আউটপুটটা পেতে চাইলে নতুন বলেই তাকে বোলিং করাতে হবে। এর আগেও হিস্ট্রিক্যালি সেটাই দেখা গেছে, তানজিম নতুন বলেই উইকেট এনে দিয়েছেন। ইভেন এগেইনস্ট শ্রীলঙ্কা আপনি যদি চিন্তা করেন, ইন ওডিআই ক্রিকেট হি হ্যাজ টেকেন 13 উইকেটস এবং among these 13 উইকেটস 6 উইকেটস ফ্রম দ্য ওপেনারদের কাছ থেকে 6টা উইকেট তিনি পেয়েছেন 13 উইকেটের মধ্যে। তো লাস্ট কয়েকটা ম্যাচে আমি জানি না কেন লিটন কুমার দাস তানজিম সাকিবকে ওপেনিং মানে নতুন বলে বোলিং করার নাই। শেখ মেহেদী হাসান সেই জায়গাটায় নতুন বলে তো তিনি বোলিং করবেন, ডিউ ফ্যাক্টরের প্রবলেম যেহেতু নাই। মোহাম্মদ সাইফুদ্দিন ডেফিনেটলি এই ট্যালেন্টটাকে আমরা ওয়েস্ট করেছি সবসময়, কারণ সাইফুদ্দিন যদি ইন্ডিয়াতে জন্মাতেন হয়তো বা এ টিমের কোচ বা এইচপি টিমের কোচদের কাছে ইনস্ট্রাকশনে থাকতো যে আমাদের ন্যাশনাল টিমের সেটআপে এইরকম স্লটের প্লেয়ার আমাদের দরকার, সো ওইখান থেকে এটাকে রেডি করো। সাইফুদ্দিনের ক্ষেত্রে কিন্তু তিনি দুর্ভাগা কেন বলবো, প্রিমিয়ার লিগেও ব্যাটিং পান না, বিপিএলও ব্যাটিং পান না, এনসিএল বিসিএল তো ঠিক মতো খেলারই সুযোগ পান। আমি খুব কাছ থেকে কাজ করার সুযোগ হয়েছিল, এবার মোহামেডান টিমে একসাথে ছিলাম, তো ওনার সাথে কথাও হয়েছিল। সো ওনার আফসোস ছিল কি যে টিমেও এরকম এত সব ব্যাটিং প্রোফাইল আছে মোহামেডান টিমের মতো, উনি সুযোগ পাবে কোথায়? সো সুযোগ পাওয়ার জায়গাটা কিন্তু এনসিএল বিসিএল এ, ওটা বিসিবির হাতেই থাকে। তো আলটিমেটলি আপনি যদি এরকম একটা জায়গা ঠিক করেন যে ওকে, ইন্ডিয়া যেমন যে কাজটা করেছে, ন্যাশনাল টিমে হার্দিক পান্ডিয়া আছে, তারা শিবম দুবেকে এই টিমে রেডি করছে, বা ডোমেস্টিক সার্কিটে টিমগুলোর কাছে ইনস্ট্রাকশন দেওয়া আছে শিবম দুবেকে ম্যাক্সিমাম নাম্বার অফ অপরচুনিটিস দেওয়ার জন্য। নীতিশ কুমার রেড্ডিকে আরেক দিক থেকে প্রিপেয়ার করা হচ্ছে। সো ইটস আ পিরামিড মডেল, যেখানে ন্যাশনাল টিমের ডিমান্ডটা কি, ন্যাশনাল টিম হ্যাজ দ্যাট পার্টিকুলার ডিমান্ড অ্যান্ড রেস্ট অফ দ্য টিমস আর ইনস্ট্রাক্টেড বাই দ্য ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট ওই জায়গাটাকে চ্যানেলটাকে প্ল্যানিং করার জন্য। সো আমার কাছে মনে হয় যে, আমি জানি না টিম কম্বিনেশনটা কালকে কি হবে। হ্যাঁ, সাইফুদ্দিনের মতো ইউটিলিটি ক্রিকেটার থাকলে তাকে অবশ্যই নিতে চাইবে, বাট কতটুকু সাইফুদ্দিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো এখন কন্ডিশনে আছেন সেটাও একটা দেখার বিষয়। বাট আই উড লাভ টু সি তানজিম হাসান সাকিব বোলিং উইথ এ নিউ বল, যেটা লাস্ট কয়েকটা ম্যাচে আসলে মিস গেছে। আর এইদিকে যদি চিন্তা করেন যে বাংলাদেশের
batting I would love to see Mohammad Naeem Sheikh batting at number 3 along with both the top orders Tanjid Tamim and Parvez Hossain Imon. After that it's obviously Tawhid Hridoy, obviously Liton Kumar Das, then Tawhid Hridoy, then Zakir Ali Onik and Shamim Patwari সেটাকে অল্টার করে আপনি যেভাবে নেবেন। রিশাদ হোসেন ইজ অলসো দেয়ার, টি-20 ক্রিকেটের লেগ স্পিনার আপনার একটা ভালো প্রমিনেন্ট জায়গা। বাট ওই যে যেটা বললাম যে ওই যে দুইজনের যে জায়গাটা তাওহিদ এবং লিটন কুমার দাস, you have to ensure one of them should bat deep, এবং সেই জায়গাটা one of them should take the anchorship, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা পর্যন্ত যাতে ম্যাচটা নিয়ে যাওয়া যায়, ঠিক যেটা which we are very much lag behind, and that's why Zakir Ali Onik, he has to come at the crease during 7th or 8th overs, and he has to struggle, এবং তার স্ট্রাগল দেখে, তার ডিফেন্স দেখে আপনি হয়তো বা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন, বাট Zakir Ali Onik was not picked up for the national team to defend the ball. He was picked up to the national team to have his explosive batting during 16th to 20th over, but you are not providing him the ample amount of opportunity to bat during that period of time. So এটা আসলে সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। So to ensure difficult to say, কারণ আপনি এখন কোন কম্বিনেশনে খেলছেন। If there is Rishad Hossain, if Sheikh Mehdi, he should be in the team, so আপনি কম্বিনেশনটা কিভাবে করছেন? Shamim Patwari also can bowl, so আপনি যখন এইভাবে ব্রাঞ্চ অফ প্লেয়ার্স নিয়ে সেট করছেন, তখন you need to incorporate 3 pace bowlers also. Saifuddin will provide an extra advantage যেহেতু অলরাউন্ডিং ক্যাপাসিটির জায়গাটায় আছেন, বাট আমি আসলে কালকের ম্যাচে অন্তত প্রথম ম্যাচে নাসুমের অপরচুনিটি দেখি না। পেস লাইন আপটাতে শরীফুল তো আছেন, শরীফুল, তানজিম সাকিব, সাইফুদ্দিন তো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছেন, বাট ইটস আপ টু আবার মুস্তাফিজুর রহমান আছেন। সো একটা মধুর সমস্যা তো পড়বে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, আসলে তারা কোনভাবে আসলে যাবেন। সো আমরা যদি একটু চিন্তা করার চেষ্টা করি, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি। এইবার আপনি যদি আসেন শেখ মেহেদী হাসান, হি শুড বি দেয়ার, 7 জন প্লেয়ার। 8 নম্বরের জায়গাটা আপনি যদি চিন্তা করেন রিশাদ হোসেন। এইবার আপনি বাকি 3 জন পেস বোলার, সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব অর শরীফুল, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব অর সাইফুদ্দিন। সো ডিসিশনটা আসলে ওইভাবেই নিতে হবে। ধন্যবাদ সামি ভাই এবং আনন্দ ভাইকে। আমরা একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে, এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমরা আবার ফার্স্ট টি-20 পরে আপনাদের কাছে ফিরে আসবো অ্যানালাইসিস নিয়ে। আসসালামু আলাইকুম।